এটা মনে করা হয় যে আনন্দবাজার যা কিছু বলে এটাই হচ্ছে আপনার ভারতীয় নীতি, মানে পলিসি। হ্যাঁ, এটা এরকম মনে করা হয়, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু এটা বাংলা ভাষার একটা পত্রিকা। আনন্দবাজার বলছে মানে তারেক রহমান মোদির সাথে বোঝাপড়া করেই তারপরে বাংলাদেশে আসতেছে। হ্যাঁ, এই পুরো রিপোর্টের মধ্যে যে লেখাগুলো আছে তার মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন শোনাই। সেটা হচ্ছে, নাম্বার 1, মুক্তিযুদ্ধ ভারতকে পুঁজি করে তারেক আসছেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে হ্যাঁ, আচ্ছা, পুঁজি করে তারেক রহমান বাংলাদেশে আসছেন। কি মানে মানে বিএনপিকে কি ধ্বংস করবার জন্য এই ধরনের রিপোর্ট করা হয়েছে, নাকি সত্যিকার অর্থে এই ধরনের বোঝাপড়া হয়েছে? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমি আপাতত বিএনপি এই রিপোর্টের জন্য কোনো রকমের প্রতিবাদ জানাইছে ভারতের বিরুদ্ধে বা আনন্দবাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আমার জানা নাই, আমার চোখে পড়ে নাই। ঠিক আছে, আমরা বিশ্বাস করতে চাই না তারেক রহমান এই ধরনের বোঝাপড়ার মাধ্যমে, মোদির সাথে বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশে আসতেছেন। কারণ তার বাবা ছিলেন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী একজন সিপাহ সালার। হ্যাঁ, তিনি আমাদের হাজার বছর বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। ঠিক আছে, তারপরে আসি, এরপরে আরেকটা লাইন দেখুন, নয়াদিল্লির সমর্থন নিশ্চিত করেই দেশে ফিরছেন তারেক। আচ্ছা, কি বম্বিং! হ্যাঁ, এটা তো আমরা প্রত্যাশা করি না বিএনপির কাছে, বিশেষ করে তারেক রহমানের কাছে। কারণ ওনার রক্তধারার মধ্যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। আচ্ছা, পরবর্তী লাইন, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ হাসিনার সাথে যে গোপন চুক্তি হয়েছে এগুলোতেও প্রভাব পড়বে না, তার মানে তাই তো বোঝা যায়। হ্যাঁ, এগুলো কি বলছে? মানে আনন্দবাজার আমাদেরকে রীতিমতো অবাক করছে। যেই সমস্ত মানে রাষ্ট্রবিরোধী যে ন্যারেটিভগুলো ছিল, যেই সন্দেহ সংশয়গুলো ছিল, এগুলোর বিরুদ্ধেই তো আমাদের 24-এর এত বড় একটা আন্দোলন হলো, বিপ্লব হলো। হাজার হাজার ছেলেরা পাখির মতো গুলির শিকার হয়ে তারা রক্ত দিয়েছে। তাহলে এগুলো কি শুনছি আমরা? আচ্ছা, এরপরে আসি, বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। অর্থাৎ তার মানে এই জিনিসটা প্রমাণ করে আপনি ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, শব্দটা কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই যে ভারতের জনতার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ভারতের মাটির সাথে শত্রুতা নেই, ভারতের সরকারের পলিসির সাথে আমাদের বোঝাপড়া, সরকারের পলিসির সাথে আমাদের কনফ্লিক্ট, এবং তারা যে আমাদেরকে দাস বানিয়ে রাখতে চাই এটার সাথে আমরা দ্বিমত করি। ঠিক আছে, তো এই যে এই শেষ যে কথাটা আমি বলেছি, এটা দ্বারা বোঝা যায় যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হাসিনার আমলে যে কথাগুলা বলার কারণে আয়নাগরে যেতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, তার মানে কি সেই জিনিসগুলো বিএনপির মাধ্যমে ফিরে আসবে? আমরা বিশ্বাস করতে চাই না। আমরা কোনো রকমের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি রক্ত ঝরিয়েছেন ভারতীয় আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়ার জন্যে, সেই রক্তে গড়া সংগঠন বা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এগুলো হবে আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনারা দিল্লির মুখ চেপে ধরেন, কি বলতে চাচ্ছে তারা? হ্যাঁ, বিএনপিকে বলবো যে এই রিপোর্টটা যে মিথ্যা ছিল, আপনাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছিল, আপনারা সেটা প্রতিবাদ করেন, ব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা দেন, জাতিকে জানান কি বলতে চাইছে এগুলা। ঠিক আছে, তো অর্থাৎ ভারতের মাটিকে ব্যবহার করতে দিবে না, ভারতের আগ্রাসন বিরোধী কোনো কথাবার্তা, তার মানে আপনি মত প্রকাশ আর করতে পারবেন না আওয়ামী লীগের মতো। এটা তো তাই বলছে। হ্যাঁ, তারপরে আসি, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। আনন্দবাজারের পত্রিকার প্রতিবেদন দেখেন। অর্থাৎ আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসেবে বিএনপিকে বাছাই করে নিচ্ছে।
যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, সুতরাং বিএনপিকে আমাদের দরকার। আনন্দবাজার বলছে। এটা যদি ভারতের সাথে তাদের বোঝাপড়ার ভিত্তিতে এই রিপোর্ট করে থাকে তাহলে সেটি আমাদের বাংলাদেশিদের জন্য দুঃখজনক, নিঃসন্দেহে। এটা অবশ্যই দুঃখজনক। এটা যদি বাস্তব ভিত্তি থাকে, এটা যদি সত্যই বলে থাকে, তাহলে তো বিএনপি আরো তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে যাবে বাংলাদেশ থেকে। ঠিক আছে, এবং সাধারণ ছাত্র জনতাই তখন তাদেরকে প্রত্যাখ্যান করবে। হ্যাঁ, আমি আপনাকে আমাদের আলাপ শুরু হওয়ার প্রথম দিকে বলেছি, আমার আম্মা ধানের শীষে ভোট দিয়েছে। আমার পরিবারের অনেককেই চিনি যারা হচ্ছে বিএনপিকে পছন্দ করে। আমি পার্সোনালি বিএনপিকে পছন্দ করি। ঠিক আছে, আমার রাজনৈতিক চিন্তাধারা হয়তো ভিন্ন, কিন্তু নানা কারণে আমি বিএনপিকে অত্যন্ত ভালোবাসি, পছন্দ করি, এবং বাংলাদেশের মাটি সার্বভৌমত্বের জন্য বিএনপিকে এখনো দরকার আছে। কিন্তু ভারতের যেই মুখপাত্র এই আপনার আনন্দবাজার এই রিপোর্টটা যে করলো, তাহলে বিএনপি এটার ব্যাখ্যা কেন দিচ্ছে না? ঠিক আছে, একে ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করুক, নাইলে তো বিএনপিকে মানে সেই রক্তের সাগরের মধ্য দিয়ে হাঁটতে হবে আরেকবার। ফায়েজ ভাই, আমরা চমৎকার করে আপনি সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে ব্যাখ্যা করছেন। আমরা একটু শেষ করতে চাই আমাদের আজকের প্রোগ্রামটা। সর্বশেষ আমি আপনার আরেকটা বই, যেটি আপনি একটা আয়াত কোট করেছিলেন, মিনাজ জুলুমাতি ইলা নূর, এবং সেই আয়াতের রিফ্লেকশন হয়তো আপনার সেই বইটাতে উঠে এসছে, রেফ্লেশিয়া থেকে ক্যামেলিয়া। সেই বইটা নিয়ে আপনার মন্তব্য বা অভিব্যক্তি জানার মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। আচ্ছা, রেফ্লেশিয়া ক্যামেলিয়া এটা আমার একটা বিশাল জার্নি এবং আমার চিন্তা দর্শনের এক নতুন হাকিকত। বিশেষ করে আপনার এই চিন্তাটা আমার মাথায় আসে যে হেলাল হাফিজ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন শক্তিমান কবি ছিলেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তো ওনার একটা বই আছে, বেদনাকে বলেছি কেদনা। হ্যাঁ, তো ওই কবিতার বইটা খুব ছোট ছোট কবিতা, এক লাইনের একটা কবিতা, 2 লাইনের কবিতা, ছোট একটা লাইনের মধ্যে শেষ করে দিয়েছে। এটা যখন পড়েছি আমি বললাম যে চমৎকার, তো এইটা নিয়ে তো কোরআন থেকে কাজ করতে পারি। তখন আমি তাফসির পড়া শুরু করলাম, বিভিন্ন তাফসিরে মারিফুল কোরআন, তারপরে আপনার সাফওয়াতুত তাফাসির, তারপরে এই জালালাইন, তাফহিমুল কোরআন, এগুলোকে পড়ে আমি বিশেষ করে কোরআনের সমস্ত সূরাগুলোকে নিয়ে আমার একটা আইডিয়া আসলো যে তাফসির তো হয় সাধারণত অনেক বৃহৎ, মানে আপনি ব্যাখ্যা করতে করতে বড় করবেন আয়াতের, তাই না? ছোট কোনো তাফসির করা যায় কি না, তার উল্টা, অর্থাৎ বড় করব না, ছোট করব। ঠিক আছে, এ ব্যাপারে আপনার হাদিসের মধ্যে বিশেষ করে অনেক ব্যাপার স্যাপার আছে